বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলি হল শ্রীকান্ত, পল্লী সমাজ, বিলাসবউ ইত্যাদি। আজকে সেই সমস্ত উপন্যাসগুলির মধ্যে একটি অন্যতম উপন্যাস শেষের পরিচয় উপন্যাসটি পাঠ করে শোনাব। আজকের উপন্যাসের পর্ব সংখ্যা 1। রাখাল রাজের নূতন বন্ধু জুটিয়াছে তারকনাথ। পরিচয় মাস তিনেকের, কিন্তু আপনির পালা শেষ হইয়া সম্ভাষণ নামিয়াছে তুমিতে। আর এক ধাপ নিচে আসিলেও কোনো পক্ষের আপত্তি নাই, ভাবটা সম্প্রতি এইরূপ। বেলা 2:30টায় তারকের নিশ্চয়ই পৌঁছিবার কথা। তাহারই কি একটা অত্যন্ত জরুরি পরামর্শের প্রয়োজন, অথচ তাহারই দেখা নাই। এদিকে ঘড়িতে বাজে 3টা। রাখাল ছটফট করিতেছে, পরামর্শের জন্যও নয়, বন্ধুর জন্যও নয়, কিন্তু ঠিক 3টায় তাহার নিজেরই বাহির না হইলেই নয়। ভবানীপুরে এক সুশিক্ষিত পরিবারের সন্ধ্যার পরেই মহিলা মজলিসের অধিবেশন। বহু তরুণী বিদুষীর পদার্পণের নিঃসংশয় সম্ভাবনা জানাইয়া বেগার খাটিবার স্বনির্বন্ধ আহ্বান পাঠাইয়াছেন গৃহিণী স্বয়ং। অতএব বেলাবেলি না যাইলে অতিশয় অন্যায় হইবে, অর্থাৎ কিনা যাওয়াই চাই। এদিকে যাত্রার আয়োজন তাহা সম্পন্ন। দাড়ি, গোঁফ, বার 2 কামাইয়া বার 4 হিমানি লাগানো শেষ হইয়াছে। শয্যার পরে সুবিন্যস্ত গিলে করা পাঞ্জাবি, সিল্কের গেঞ্জি, কোচানো দেশি ধুতি চাদর, খাটের নিচে ক্রিম মাখানো বার্নিশ করা পাম শু, তেপায়ার উপরে রাখা সুবর্ণ বন্ধনী সংবন্ধ সোনার চৌকা রিস্ট ওয়াচ, মেয়েদের চিত্ত হরিণী বলিয়ায় ছেলেমহলে প্রখ্যাত, সবই প্রস্তুত। টেবিলে টিপটে চায়ের জল গাঢ় হইতে গাঢ়তর হইয়া প্রায় অপেয় হইয়া উঠিল, কিন্তু বন্ধুবরের সাক্ষাৎ নাই। সুতরাং দোষ যখন বন্ধুরই, তখন দ্বারে তালা দিয়ে বাহির হইয়া পড়িলেই বা দোষ কি? কিন্তু কোথায় যেন বাধিতেছে, অথচ ওদিকের আকর্ষণও দুর্নিবার্য। প্রবল চঞ্চলতায় রাখাল চটি পায়ে দিয়া বড় রাস্তা পর্যন্ত একবার ঘুরিয়া আসিল। তারপরে চা ঢালিয়া একলাই গিলিতে শুরু করিয়া মনে মনে শেষবারের মতো প্রতিজ্ঞা করিল, এ পেয়ালা শেষ হইলেই ব্যাস, আর না, মরুকগে তার পরামর্শ। বাজে সব বাজে। সত্যকার কাজ থাকিলে সে আধ ঘন্টা আগেই হাজির হইত, পরে নয়। না হয় কাল সকালে একবার তার মেসটা ঘুরিয়া আসা যাইবে, ব্যাস। তারকের পরিচয় পরে হইবে, কিন্তু রাখালের ইতিহাসটা মোটামুটি এইখানে বলিয়া রাখি। কিন্তু ওকে জিজ্ঞাসা করিলেই বলে, আমি তো সন্ন্যাসী মানুষ হে, অর্থাৎ মাতৃপিতৃকুলের সবাই গেছেন লোকান্তরে, সেই শুধু বাকি। ইহলোক সমুজ্জ্বল করিয়া একদিন তাহারা ছিলেন নিশ্চয়ই, কিন্তু সেসব খবর রাখাল ভালো জানে না। যদি বা কিছু জানে, বলিতে চায় না। অধুনা পটলডাঙ্গায় তাহার বাসা। বাড়িওয়ালা বলে 2খানা ঘর, সে বলে 1খানা। ভাড়ার দিক দিয়া শেষ পর্যন্ত 1.5খানার দরে রফা হইয়াছে। 1তলা, সুতরাং যথেষ্ট স্যাঁতসেঁতে, তবে হাওয়া না থাকিলেও আলোটা আছে। দিনে দেশলাই জ্বালাইয়া জুতা খুঁজিয়া ফিরিতে হয় না। ঘর যাই হোক, রাখালের আসবাবের অভাব নাই। ভালো খাট, ভালো বিছানা, ভালো টেবিল চেয়ার, ভালো 2টা আলমারি, একটা বইয়ের, অন্যটা কাপড় জামা পোশাকে পরিপূর্ণ। একটি দামি ইলেকট্রিক ফ্যান, দেওয়ালের ঘড়িটাও নেহাত কম মূল্যের নয়। এমন আরও কত কি শৌখিন ছোটোখাটো টুকিটাকি জিনিস। একজন ঠিকার বুড়িঝি রাখালের কুকার, চায়ের সাজ সরঞ্জাম,
মাজিয়া ঘষিয়া দিয়া যায়, ঘরদ্বার পরিষ্কার করিয়ে দেয়া যায়, ভিজা কাপড় কাচিয়া শুকাইয়া তুলিয়া দিয়া যায়, সময় পাইলে বাজার করিয়াও আনে। রাখাল পাল পার্বণের নাম করিয়া টাকাটা শিকাটা যাহা দেয় তাহা বহু সময়ে মাস মাহিনাকেও অতিক্রম করে। রাখাল মাঝে মাঝে আদর করিয়া ডাকে নানি। রাখালকেও সে সত্যই ভালোবাসে। রাখাল সকালে ছেলে পড়ায়, বাকি সমস্ত দিন সভা সমিতি করিয়া বেড়ায়। রাজনীতিক নয়, সামাজিক। সে বলে সে সাহিত্যিক। রাজনীতির গণ্ডগোলে তাহাদের সাধনার বিঘ্ন ঘটে। ছেলে পড়ায়, কিন্তু কলেজের নয়, স্কুলের, তাও খুব নিচের ক্লাসের। পূর্বে চাকরির চেষ্টা অনেক করিয়াছে, কিন্তু জুটাইতে পারে নাই। এখন সে চেষ্টা ছাড়িয়াছে। কিন্তু একবেলা ছোট ছেলে পড়াইয়া কি করিয়া যে এতটা সুখ স্বাচ্ছন্দ্যে সম্ভবপর তাহাও বোঝা যায় না। সে সাহিত্যিক, কিন্তু প্রচলিত সাপ্তাহিক বা মাসিক পত্রে তার নাম খুঁজিয়া মেলে না। রাত্রে অনেক রাত্রি জাগিয়া খাতা লেখে, কিন্তু সেগুলা যে কি করে কাহাকেও বলে না। স্কুল কলেজে সে কি পাশ করিয়াছে কেহ জানে না। প্রশ্ন করিলে এমন একটা ভাব ধারণ করে যে সে গুরু ট্রেনিং হইতে ডক্টরেট পর্যন্ত যা কিছু হইতে পারে। তাহার আলমারিতে সকল জাতীয় পুস্তক, কাব্য, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, মোটা মোটা বাছা বাছা বই। কথাবার্তা শুনিলে হঠাৎ বর্ণচোরা মহামহোপাধ্যায় বলিয়া সংখ্যা হয়। হোমিওপ্যাথি শাস্ত্র হইতে ওয়্যারলেস পর্যন্ত তাহার অধিগত। তাহার মুখে শুনিলে বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহের জ্ঞান মার্কনির অপেক্ষা নিতান্ত কম বলিয়া সন্দেহ হয় না। কন্টিনেন্টাল গ্রন্থকারদের নাম রাখালের কণ্ঠস্থ। যে কয়টা বই লিখিয়াছেন সে অনর্গল বলিতে পারে। হিউমের সহিত লকের গরমিল কতটুকু এবং স্পিনোজার সঙ্গে ডেকার্তের আসল মিল কোনখানে, ভারতীয় দর্শনের কাছে তা কত অকিঞ্চিতকর, এ সকল তথ্যকথা সে পণ্ডিতের মতোই প্রকাশ করে। বোয়ার ওয়ারের সেনাপতি কে, রুশ জাপান যুদ্ধে কিসের জন্য রুশের পরাজয় ঘটিল, আমেরিকানরা কি করিয়া এত টাকা করিল, এ সকল বিবরণ তাহার নাখাগ্গেরে। ভারতীয় মুদ্রা বিনিময়ে বাট্টার হার কি হওয়া উচিত, রিভার্স কাউন্সিল বেচিয়া ভারতের কত টাকা ক্ষতি হইল, গোল্ড স্ট্যান্ডার্ড রিজার্ভে কত সোনা আছে এবং কারেন্সি আমানতে কত টাকা থাকা উচিত, এ সম্বন্ধে সে একেবারেই নিঃসংশয়। এমনকি নিউটনের সহিত আইনস্টাইনের মতবাদ কতদিনে সামঞ্জস্য লাভ করিবে, এ ব্যাপারেও ভবিষ্যৎবাণী করিতে তাহার বাধে না। শুনিয়া কেহ কেহ হাসে, কেহ বা শ্রদ্ধায় বিগলিত হইয়া যায়, কিন্তু একটা কথা সকলেই অকপটে স্বীকার করে যে রাখাল পরোপকারী। সাধ্যে কুলাইলে সাহায্য করিতে সে কোথাও পরান্মুখ হয় না। বহুগিরিয়েই রাখালের অবাধ গতি, অবারিত দ্বার, খাটাইয়া লইতে তাহাকে কেহ ছাড়ে না। যেসব মেয়েরা বয়সে বড় মাঝে মাঝে অনুযোগ করিয়া বলেন, রাখাল, এ তোমার ভারী অন্যায়, এইবার একটা বিয়ে থা করে সংসারী হও, কতকাল আর এমনভাবে কাটাবে, বয়স তো হলো। রাখাল কানে আঙুল দিয়া বলে, আর যা বলেন বলুন, শুধু এই আদেশটি করবেন না, আমি বেশ আছি। তথাপি আদেশ উপদেশের কার্পণ্য ঘটে না। যাহারা ততোধিক শুভা অনুধ্যায়ী তাহারা দুঃখ করিয়া বলেন, ও নাকি আবার কথা শুনবে, স্বদেশ ও সাহিত্য নিয়েই পাগল। কথা সে না শুনিতে পারে, কিন্তু পাগলামি সারে কিনা যাচাই করিয়া আজও কোনো শুভাকাঙ্ক্ষী দেখে নাই। কেহ বলে নাই, রাখাল, তোমার পাত্রী স্থির করিয়াছি, তোমাকে রাজি হইতে হইবে। এমন করিয়া রাখালের দিন কাটিতেছিল এবং বয়স বাড়িতেছিল। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা প্রয়োজন। দর্শন বিজ্ঞানে যাই হোক, সংসারে আপনার বলিতে তাহার
যে কোথাও কিছু নাই এবং ভবিষ্যতের পাতেও শূন্য অঙ্ক দাগা, এ খবরটা আর যাহার চোখেই চাপা পড়ুক, মেয়েদের চোখে যে চাপা পড়ে নাই এ কথা রাখাল বোঝে। তাই বিবাহের অনুরোধে সে তাহাদের সদিচ্ছা ও সহানুভূতিটুকুই গ্রহণ করে, তাহাদের কাজ করে, বেগার ঘাটে, তার বেশিতে প্রলুব্ধ হয় না। এক ধরনের স্বাভাবিক সংযম ও মিতাচার ওইখানে তাহাকে রক্ষা করে। চা খাওয়া শেষ করিয়া রাখাল কোচান কাপড়টি পরিপাটি করিয়া পরিয়া সিল্কের গেঞ্জি আর একবার ঝাড়িয়া গায়ে দিবার উপক্রম করিতেছে। এমনই সময় তারক আসিয়া প্রবেশ করিল। রাখাল কহিল, বাহ, বেশ তো, এরই নাম জরুরি পরামর্শ, না? কোথাও বেরোচ্ছ নাকি? না, সমস্ত বিকেলটা ঘরে বসে থাকব। না, সে হবে না, বিকেলের এখনো ঢের দেরি, বসো। না হে না, তার জো নেই, পরামর্শ কাল হবে। এই বলিয়া সে গেঞ্জির উপরে পাঞ্জাবি চড়াইল। তারক তাহার প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, তাহলে পরামর্শ থাকল? কাল সকালে আমি অনেক দূরে গিয়ে পড়ব, হয়তো আর কখনো না, তা না হোক, অনেক দিন আর দেখা হবার সম্ভাবনা রইল না। রাখাল ধপ করিয়া চেয়ারে বসিয়া পড়িল। তার মানে আমি একটা চাকরি পেয়েছি বর্ধমান জেলার একটা গ্রামে, নতুন স্কুলের হেডমাস্টারি। প্রাইমারি না, হাই স্কুলে। হাই স্কুল? ম্যাট্রিক? মাইনে? লিখছে তো 90 টাকা, আর একটা ছোটখাটো বাড়ি, থাকবার জন্যে অমনি দেবে। রাখাল হা হা করিয়া একচোট হাসিয়া লইল, পরে কহিল, ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পাবাজি। কে তামাশা করেছে? এ তো 100 টাকার উপরে গেল হে। কেন, তারা কি আর লোক পেলে না? তারক কহিল, বোধ হয় পায়নি। পাড়াগাঁয়ে সহজে কি কেউ যেতে চায়? না, চায় না। 100 টাকায় জমির বাড়ি যেতে চাই। এ তো বর্ধমান। 3:10, আর দেরি করা চলে না। না না, পাগলামি রাখো, কাল সকালে সব কথা হবে, দেখা যাবে কে লিখেছে আর কি লিখেছে। এটা বুঝছো না যে 100 টাকা? অজানা, অচেনা, দুধ। অ্যাপ্লিকেশনের জবাব তো ও ঢের জানি, হাড়ে খুন ধরে গেছে, দুধ, চললুম, বলিয়া উঠিয়া দাঁড়াইল। তারক মিনতি করিয়া কহিল, আর 10 মিনিট ভাই, সত্যি, নিচে যাই হোক, রাতের গাড়িতে যেতেই হবে। রাখাল বলিল, কেন শুনি? কথাটা আমার বিশ্বাস হলো না বুঝি? তারক ইহার জবাব দিল না, কহিল, অথচ এমনি অভ্যাস হয়ে গেছে যে দিনান্তে একবার দেখা না হলে প্রাণটা যেন হাঁপিয়ে ওঠে। রাখাল কহিল, আমারই তা হয় না বুঝি? ইহার পরে দুজনেই ক্ষণকাল চুপ করিয়া রহিল। তারক বলিল, বেঁচে যদি থাকি, বড়দিনের ছুটিতে হয়তো আবার দেখা হবে। ততদিন রাখালের চোখে সামান্যতেই জল আসিয়া পড়ে, তাহার চোখ ছলছল করিতে লাগিল। তারক আঙুল হইতে একটা বহু ব্যবহৃত সোনার শিল আংটি খুলিয়া টেবিলের একধারে রাখিয়া দিল, কহিল, ভাই রাখাল, তোমার কাছে আমি 20টা টাকা ধার। কথাটা শেষ হইল না। এ কি, তার বন্ধক নাকি? বলিতে বলিতে রাখাল ছো মারিয়া আংটিটা তুলিয়া লইয়া চোখের মাথায় জানলা দিয়া ফেলিয়া দিতেছিল। তারক হাতটা ধরিয়া ফেলিয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, আরে না না, বন্ধক নয়, বেচলে এর দাম 10টা টাকাও কেউ দেবে না। এ আমার স্মরণচিহ্ন, যাবার আগে তোমার হাতে নিজের হাতে পরিয়ে দেব। এই বলিয়া সে জোর করিয়া বন্ধুর আঙুলে পরাইয়া দিল। বলিল, 10 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এবার তোমার ছুটি, নাও, পোশাক টোশাক পরে নাও। এই বলিয়া সে হাসিল। মহিলা মজলিসের চেহারা তখন রাখালের মনের মধ্যে ম্লান হইয়া গেছে। সে চুপ করিয়া বসিয়া রহিল। ড্রেসিং টেবিলের আয়নার পাশাপাশি দুই বন্ধুর ছবি পড়িল।
রাখাল বেটে, গোলগাল, গৌরবর্ণ তাহার পরিপুষ্ট মুখের পরে একটি সহৃদয় সরলতা যেন অত্যন্ত ব্যক্ত। মানুষটি যে সত্যই ভালো মানুষ তাহাতে সন্দেহ জন্মায় না, কিন্তু তারকের চেহারা সে শ্রেণীরই নয়। সে দীর্ঘাকৃতিক, কৃশ, গায়ের রংটা প্রায় কালোর ধার ঘেঁষিয়া আছে। বাহিরে প্রকাশিত নয় বটে, কিন্তু ঠাহর করিলেই সন্দেহ হয় লোকটি বোধ হয় অতিশয় বলিষ্ঠ। মুখ দেখিয়া হঠাৎ কোনো ধারণা করা কঠিন, কিন্তু চোখের দৃষ্টিতে একটি আশ্চর্য বৈশিষ্ট্য আছে। আয়ত বা সুন্দর নয়, কিন্তু মনে হয় যেন নির্ভর করা চলে। সুখে দুঃখে ভার সহিবার ইহার শক্তি আছে। বয়স 27-28, রাখালের চেয়ে 2-3 বছরের ছোট, কিন্তু কিসে যেন তাহাকেই বড় বলিয়া ভরম হয়। রাখাল হঠাৎ জোর দিয়া বলিয়া উঠিল, কিন্তু আমি বলছি তোমার যাওয়া উচিত নয়। কেন? কেন আবার কি? একটা হাই স্কুল চালানো কি সোজা কথা? ম্যাট্রিক ক্লাসের ছেলে পড়াতে হবে, তাদের পাশ করাতে হবে, সে কোয়ালিফিকেশন কি? তারক কহিল, কোয়ালিফিকেশন তারা চায়নি, চেয়েছে ইউনিভার্সিটির ছাপছবির বিবরণ। হেসব মার্কা কর্তৃপক্ষদের দরবারে পেশ করেছি, আর্জি মঞ্জুর হয়েছে। ছেলে পড়াবার ভার আমার, কিন্তু পাশ করার দায় তাদের। রাখাল ঘাড় নাড়িতে নাড়িতে কহিল, সে বললে হয় না হে, হয় না। পরক্ষণে গম্ভীর হইয়া কহিল, কিন্তু আমাকেও তো তুমি সত্যি কথা বলনি তারক। বলেছিলে পড়াশুনো তেমন কিছু করনি। তারক হাসিয়া কহিল, সে এখনো বলছি, ছাপছোপ আছে, কিন্তু পড়াশুনো করিনি, তার সময় পেলাম কই? পড়া মুখস্থর পালা সাঙ্গ হতেই লেগে গেলাম চাকরির উমেদারিতে। কাটল বছর 2-3, তারপরে দৈবাত তোমার দয়া পেয়ে কলকাতায় এসে দুটো খেতে পড়তে পারছি। দেখো তারক, ফের যদি তুমি... অকস্মাৎ আয়নার 2 বন্ধুর মাথার উপরে আরেকটি ছায়া আসিয়া পড়িল, নারী মূর্তি। উভয়েই ফিরিয়া চাহিয়া দেখিল একটি অপরিচিতা মহিলা ঘরের প্রায় মাঝখানে আসিয়া দাঁড়ায় আছেন। মহিলাই বটে, বয়স হয়তো যৌবনের আর এক প্রান্তে পা দিয়াছে, কিন্তু সে চোখেই পড়ে না। বর্ণ অত্যন্ত গৌর, একটু রোগা, কিন্তু সর্বাঙ্গ ঘেরিয়া মর্যাদার সীমা নাই। ললাটে আয়তির চিহ্ন, পরনে গরদের শাড়ি, হাতে গলায় প্রচলিত সাধারণ 2-4খানি গহনা, শুধু যেন সামাজিক রীতি পালনের জন্যই। 2 বন্ধুই কিছুক্ষণ স্তব্ধ বিস্ময়ে চাইয়া রাখাল চৌকি ছাড়িয়া লাফিয়া উঠিল, এ কি, নতুন মাঝে? তারপরেই সে উপুর হইয়া তাহার পায়ের উপর গিয়া পড়িল। 2 পায়ে মাথা ঠেকাইয়া প্রণাম যেন তাহার আর শেষ হইতে চাহে না। উঠিয়া দাঁড়াইলে রমণী হাত দিয়া তার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিলেন। তিনি চৌকিতে বসিলে রাখাল মাটিতে বসিল এবং তারক উঠিয়া গিয়া বন্ধুর পাশে বসিল। হঠাৎ চিনতে পারিনি মা। না পাবারই তো কথা রাজু। মনে মনে ভাবছি, চোখ পড়ে গেল আপনার চুলের উপর, রাঙ্গা আঁচলের পার ডিঙিয়ে পায়ে এসে ঠেকেছে। এমনটি এদেশে আর কারু দেখিনি। তখন সবাই বলতো এর খানিকটা কেটে নিয়ে এবার প্রতিমা সাজানো হবে। মনে পড়ে মা। তিনি একটুখানি হাসিলেন, কিন্তু কথাটা চাপা দিলেন। বললেন, রাজু, ইনি বুঝি তোমার নতুন বন্ধু? নামটি কি? রাখাল বলিল, তারক চাটুর্যে। কিন্তু আপনি জানলেন কি করে? তিনি এ প্রশ্ন চাপা দিলেন, শুধু বললেন, শুনেছি তোমাদের খুব ভাব। রাখাল বলল, হ্যাঁ, কিন্তু সে বুঝি আর ট্যাকে না। ও আজই চলে যেতে যাচ্ছে বর্ধমানের কোন এক পাড়াগায়ে। স্কুলের হেডমাস্টারি জুটেছে ওর। কিন্তু আমি বলি, তুমি MA পাস করেছ, যখন তখন মাস্টারির ভাবনা নেই, এখানেই একটা জোগাড় হয়ে যাবে। ও কিন্তু ভরসা করতে চায় না। বলুন তো কি অন্যায়? শুনিয়া তিনি মৃদু হাস্যে কহিলেন, তোমার আশ্বাসে বিশ্বাস করতে না পারাকে অন্যায় বলতে পারি না রাজু। তারকবাবু কি সত্যিই আজ চলে যাচ্ছেন?
রমণী জিজ্ঞাসা করিলেন, এরা কারা রাজু? মেয়ের সৎমা তো, তার আপত্তি করার কি অধিকার? রাখাল চুপ করিয়া রহিল। তিনি নিজেও ক্ষণকাল নিঃশব্দে থাকিয়া কহিলেন, তোমাকে তাহলে একবার বাগবাজারে যেতে হবে, ছেলের মামার কাছে। শুনেছি ও পক্ষে তিনিই কর্তা, তাকে মেয়ের মায়ের ইতিহাসটা জানিয়ে বারণ করে দিতে হবে। আমার বিশ্বাস এতে কাজ হবে, যদি না হয় তখন সে ভার রইল আমার। আমি রাত্রি 11টার পর আবার আসবো বাবা, এখন উঠি। এই বলিয়া তিনি উঠাইয়া দাঁড়াইলেন। রাখাল ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, কিন্তু তারপরে যে রেনুর আর বিয়ে হবে না নতুন মা, জানাজানি হয়ে গেলে? নাই হোক বাবা, সেও ভালো। রাখাল আর তর্ক করিল না, হেট হইয়া আগের মতোই ভক্তিস্বরে প্রণাম করিল। তাহার দেখা দেখি এবারও তারকও পায়ের কাছে আসিয়া নমস্কার করিল। তিনি তার দ্বার পর্যন্ত অগ্রসর হইয়াই হঠাৎ ফিরিয়া দাঁড়াইলেন, বলিলেন, তারক, তোমাকে বলা হয়তো আমার উচিত নয়, কিন্তু তুমি রাজুর বন্ধু, যদি ক্ষতি না হয় এ দুটো দিন কোথাও যেও না, এটাই আমার অনুরোধ। তারক মনে মনে বিস্মিত হইল, কিন্তু সহসা জবাব দিতেও পারিল না। কিন্তু এজন্যে তিনি অপেক্ষাও করিলেন না, বাহির হইয়া গেলেন। রাখাল জানালা দিয়া মুখ বাড়াইয়া দেখিল তিনি পায়ে হাঁটিয়াই গেলেন। শুধু গলির বাঁকের কাছে দরোয়ানের মতো কে একজন অপেক্ষা করিতেছিল, সে তাহাকে নিঃশব্দে অনুসরণ করিল। 2 রাখাল জামা খুলিয়া ফেলিল। তারক প্রশ্ন করিল, বেরুবে না? না। কিন্তু তুমি যাচ্ছ আজই বর্ধমানে? না। তুমি কি করে দেখব? স্বেচ্ছায় না করো, জোর করে করাবো। চায়ের কেতলিটা আর একবার চড়িয়ে দিই, কি বলো? দাও, কিন্তু জল খাবার কিনে আনি গে, কি বলো? রাজি। তাহলে তুমি চড়াও জলটা, আমি যাই দোকানে। এই বলিয়া সে কোঁচার ঘুট গায়ে দিয়া চটি পায়ে বাহির হইয়া গেল। গলির মোড়েই খাবারের দোকান, নগদ পয়সার প্রয়োজন হয় না, ধার মেলে। খাবার খাওয়া শেষ হলো। সন্ধ্যার পর আলো জ্বালিয়া চায়ের পেয়ালা লইয়া দুই বন্ধু টেবিলে বসিল। তারক প্রশ্ন করিল, তারপরে? রাখাল বলিল, আমার বয়স তখন 10 কি 11। বাবা 4-5 দিন আগে একবেলার কলেরায় মারা গেছেন। সবাই বললে বাবুদের মেজ মেয়ে সবিতা বাপের বাড়িতে পুজো দেখতে এসেছে, তুই তাকে গিয়ে ধর। বাবুদের বুড়ো সরকার আমাকে সঙ্গে নিয়ে একেবারে অন্দরে গিয়ে উপস্থিত হলো। তিনি পৈঠের একেধারে বসে কুলোই করে তিল বাঁধছিলেন। সরকার বললে, মেজমা, ইনি বামুনের ছেলে, তোমার নাম শুনে ভিক্ষে চাইতে এসেছে। হঠাৎ বাপ মারা গেছে, তুই সংসারে এমন কেউ নেই যে এ দায় থেকে ওকে উদ্ধার করে দেয়। শুনে তার চোখ ছলছল করে এলো। বললেন, তোমার কি আপনার কেউ নেই? বললুম, মাসি আছে, কিন্তু কখনো দেখিনি। জিজ্ঞাসা করলেন, শ্রাদ্ধ করতে কত টাকা লাগবে? এটা শুনেছিল। বললুম, পুরোতমশাই বললেন 50 টাকা লাগবে। তিনি কুলোটা রেখে উঠে গেলেন, আর একটা কথাও জিজ্ঞাসা করলেন না। একটু পরে ফিরে এসে আমার উত্তরীয়ের আঁচড়ে 10 টাকার 5খানি নোট পেতে দিয়ে বললেন, তোমার নাম কি বাবা? বললুম, রাজু। ভালো নাম, রাখাল রাজ। বললেন, তুমি যাবে বাবা আমার সঙ্গে আমার শ্বশুরবাড়ির দেশে। সেখানে ভালো স্কুল আছে, কলেজ আছে, তোমার কোনো কষ্ট হবে না, যাবে? আমাকে জবাব দিতে হলো না। সরকার মশাই যেন ঝাঁপিয়ে পড়ল, বললে, যাবে মা, যাবে, এখনই যাবে। এত বড় ভাগ্য ও কোথায় কার আছে, পাবে? ওর চেয়ে অসহায় এ গায়ে আর কেউ নেই মা। মা দুর্গা তোমাকে ধনে পুত্রে চিরসুখী করবেন। এই বলে বুড়ো সরকার হাউমাউ করে কাঁদতে লাগল। শুনিয়া তারকের চক্ষু সজল হইয়া উঠিল। রাখাল বলিতে লাগিল, পিতৃশ্রাদ্ধ ও মহামায়ার পূজা 2 শেষ হল।
ত্রয়োদশীর দিন যাত্রা করে চিরদিনের মতো দেশ ছেড়ে তার স্বামী গিরিয়ে এসে আশ্রয় নিল। দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাই সবাই বলে নতুন মা। আমিও বলল নতুন মা। শ্বশুর শাশুড়ি নেই, কিন্তু বহু পরিজন। অবস্থা সচ্ছল, ধনী বললেও চলে। এবারই শুধু তো তিনিই গৃহিণী নন, তিনি গৃহকর্ত্রী। স্বামীর বয়স হয়েছে, চুলে পাক ধরতে শুরু করেছে, কিন্তু যেন ছেলে মানুষের মতো সরল। এমন মিষ্টি মানুষ আমি আর কখনো দেখিনি। দেখবা মাত্রই যেন ছেলের আদরে আমাকে তুলে নিলেন। দেশে জমি জামা চাষবাসও ছিল, দু একখানি ছোটোখাটো তালুকও ছিল, আবার কলকাতায় কি যেন একটা কারবারও চলছিল। কিন্তু অধিকাংশ সময় তিনি থাকতেন বাড়িতে। তখন দিনের অর্ধেকটা কাটত তার পুজোর ঘরে, দেবসেবায়, পুজো আহ্নিকে, জপে তপে। আমি স্কুলে ভর্তি হলাম। বই খাতা পেন্সিল কাগজ কলম এলো, জামা কাপড় জুতো মোজা অনেক জুটল। ঘরে মাস্টার নিযুক্ত হলো, যেন আমি এ বাড়িরই ছেলে। নিরস্বয় বলে মা যে সঙ্গে করে এনেছিলেন একথা সবাই গেল ভুলে। তারক এ জীবনে সে সুখের দিন আর ফিরবে না। আজও কতদিন আমি চুপ করে শুয়ে সেই সব কথাই ভাবি। এই বলিয়া সে চুপ করিল। বহুক্ষণ পর্যন্ত কেমন যেন এক প্রকার বিমনা হইয়া রহিল। তারক কহিল, রাখাল, কি জানি কেন আমার বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করছে। তারপরে? রাখাল বলিল, তারপরে এমন অনেক দিন কেটে গেল। স্কুলে ম্যাট্রিক পাশ করে কলেজে আইএ ক্লাসে ভর্তি হয়েছি। এমন সময় হঠাৎ একদিন সমস্ত উল্টে পাল্টে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ভাঙতে চুরতে কোথাও কিছু আর বাকি রইল না। এই বলিয়া সে নীরব হইল, কিন্তু চুপ করিয়াও থাকিতে পারিল না। কহিল, এতদিন কাউকে কোনো কথা বলিনি, আর বলবই বা কাকে? আজও বলা উচিত কিনা জানি নে, কিন্তু বুকের ভেতরটাই যেন ঝড় বয়ে যাচ্ছে। চাহিয়া দেখিল তারকের মুখে অপরিসীম কৌতূহল, কিন্তু সে প্রশ্ন করিল না। রাখাল নিজের সঙ্গে ক্ষণকাল লড়াই করিয়া অকস্মাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিল, তারক, নিজের মাকে দেখিনি। মা বলতে আমার নতুন মাকেই মনে পড়ে। এই আমার সেই নতুন মা। এতক্ষণে সত্যই তাহার কণ্ঠ রুদ্ধ হইল। প্রথমে দুই চোখ জলে ভরিয়া আসিল, তারপরে বড় বড় কয়েক ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। মিনিট ২-৩ পরে চোখ মুছিয়া নিজেই শান্ত হইল। কহিল, উনি তোমাকে দিন ২ থাকতে বলে গেলেন। হয়তো তোমাকে তার কাজ আছে। ১২-১৩ বছর পূর্বের কথা। সেদিন ব্যাপারটা কি ঘটেছিল তোমাকে বলি, তারপরে থাকা না থাকা তোমার বিবেচনা। তারক চুপ করিয়াছিল, চুপ করিয়াই রহিল। রাখাল বলিতে লাগিল, তখন কে একজন ওদের কলকাতার আত্মীয় প্রায়ই বাড়িতে আসতেন। কখনো ২-১ দিন, কখনো বা তার সপ্তাহ কেটে যেত। সঙ্গে আসতো তেল মাখাবার খানসামা, তামাক সাজবার ভিত্ত, ট্রেনে খবরদারি করবার দারোয়ান, আর নানা রকমের কত যে ফল ফুল মিষ্টান্ন তার ঠিকানা নেই। পাল পার্বণ উপলক্ষে উপহারের তো পরিমাণ থাকতো না। তার সঙ্গে ছিল এদের ঠাট্টার সুবাদ। শুধু কোন সম্পর্কের হিসেবেই নয়, বোধ করি বা ধনের হিসেব থেকেও এ বাড়িতে তার আদর আপ্যায়ন ছিল প্রভূত। কিন্তু বাড়ির মেয়েরা যেন ক্রমশ কি এক প্রকার সন্দেহ করতে লাগলো। কথাটা বজ্রবাবুর কানে গেল, কিন্তু তিনি বিশ্বাস করা তো দূরের কথা, উল্টে করলেন রাগ। দূর সম্পর্কের এক পিস্তুত বোনকে যেতে হলো তার শ্বশুর বাড়ি। শুনেছি এমনি নাকি হয়ে থাকে। এই হলো দুনিয়ার সাধারণ নিয়ম। তাছাড়া এইমাত্র তো ওর নিজের মুখেই শুনতে পেলে, কর্তার মতো সরলচিত্ত ভালো মানুষ লোক সংসারে বিরল। সত্যিই তাই। কারো কোনো কলঙ্ক মনের মধ্যে স্থান দেওয়ায় তার কঠিন। আর সন্দেহ কাকে? না নতুন মাকে। ছি! দিন কাটে, কথাটা গেল বাহ্যত চাপা পড়ে, কিন্তু বিদেশ ও বিষের বীজাণু আশ্রয় নিলে পরিজনদের নিভৃত গৃহকোণে, যাদের সবচেয়ে বড় করে আশ্রয় দিয়েছিলেন একদিন নতুন মায় নিজে, তাদেরই মধ্যে। কেবল আমাকেই যে একদিন যাবে বাবা আমার কাছে বলে ঘরে ডেকে এনেছিলেন তাই নয়, এনেছিলেন আরও অনেককেই।
এ ছিল তার স্বভাব। তাই পিস্তুত বোন গেল চলে, কিন্তু পিসি রইলেন তার শোধ নিতে। তারক শুধু ঘাড় নাড়িয়া সায় দিল। রাখাল কহিল, ইতিমধ্যে চক্রান্ত যে কত নিবিড় ও হিংস্র হয়ে উঠেছিল তারই খবর পেলাম অকস্মাৎ একদিন গভীর রাতে। কি এক প্রকার চাপা গলার কর্কশ কোলাহলে ঘুম ভেঙে ঘরের বাইরে এসে দেখি সম্মুখের ঘরের কবাটে বাইরে থেকে শিকল দেওয়া, উঠানের মাঝখানে গোটা ৫-৬ লণ্ঠন, বারান্দার একধারে বসে স্তব্ধ অধোমুখে বজ্রবাবু এবং সেই ঘরের সামনে দাঁড়িয়ে নবীনবাবু কর্তার খুঁড়তুতো ছোট ভাই রুদ্ধদ্বারে অবিরত ধাক্কা দিয়ে কঠিন কণ্ঠে পুনঃ পুনঃ হাঁকছেন, রমণীবাবু দোর খুলুন, ঘরটা আমরা দেখব, বেরিয়ে আসুন বলছি। ইনি কলকাতার আড়ত থেকে ১০০০-২০-২৫ টাকা উড়িয়ে কিছুকাল হলো বাড়িতে এসে বসেছেন। বাড়ির মেয়েরা বারান্দার আশেপাশে দাঁড়িয়ে, মনে হলো চাকররা কাছাকাছি কোথায় যেন আড়ালে অপেক্ষা করে আছে। ব্যাপারটা ঘুম চোখে প্রথমটা ঠাউর পেলাম না, কিন্তু পরক্ষণেই সমস্ত বুঝলাম। এখনই ভীষণ কি একটা ঘটবে ভেবে ভয়ে সর্বাঙ্গ ঘামে ভেসে গেল, চোখে অন্ধকার ঘনিয়ে এলো। হয়তো মাথা ঘুরে সেইখানেই পড়ে যেতাম, কিন্তু আর তা হলো না। দোর খুলে রমণীবাবুর হাত ধরে নতুন মা বেরিয়ে এলেন। বললেন, তোমরা কেউ এর গায়ে হাত দিও না, আমি বারণ করে দিচ্ছি, আমরা এখনই বাড়ি থেকে বার হয়ে যাচ্ছি। হঠাৎ যেন একটা বজ্রাঘাত হয়ে গেল। এ কি সত্য সত্যই এ বাড়ির নতুন মা? কিন্তু তাদের অপমান করবে কি বাড়িশুদ্ধ সকলে যেন লজ্জায় মরে গেল। যে যেখানে ছিল সেইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। তারা সদর দরজা যখন পার হয়ে যান, কর্তা তখন অকস্মাৎ হাউমাউ করে কেঁদে উঠে বললেন, নতুন বউ, তোমার রেণু রইল যে, কাল তাকে আমি কি দিয়ে বোঝাবো? নতুন মা একটা কথাও বললেন না, নিঃশব্দে ধীরে ধীরে বার হয়ে গেলেন। সেদিন সেই রেণু ছিল ৩ বছরের, আজ বয়স হয়েছে তার ১৬। এই ১৩ বছর পরে আজ হঠাৎ দেখা দিলেন মা, মেয়েকে বিপদে দেখে বাঁচার জন্য, মেয়েকে বিপদ থেকে বাঁচাবার জন্যে। এইবার এতক্ষণ পরে কথা কহিল তারক, নিঃশ্বাস ফেলিয়া বহিল, এই ১৩ বছর পরে আজ হঠাৎ দেখা দিলেন মা, মেয়েকে বিপদ থেকে বাঁচাবার জন্যে। এইবার এতক্ষণ পরে কথা কহিল তারক, নিঃশ্বাস ফেলিয়া বলিল, আর এই ১৩ বছর মেয়েকে মা চোখের আড়াল করেননি? এবং শুধু মেয়েই নয়, খুব সম্ভব তোমাদের কাউকেও না। রাখাল কহিল, তাই তো মনে হচ্ছে ভাই, কিন্তু কখনো শুনেছ এমন ব্যাপার? না, শুনিনি, কিন্তু বইয়ে পড়েছি, একখানা ইংরেজি উপন্যাসের আভাস পাচ্ছি। কেবল আশা করি উপসংহারটা যেন আর তার মতো হয়ে না দাঁড়ায়। রাখাল বলিল, নতুন মার উপর বোধ করি এখন তোমার ঘৃণা জন্মালো তারক। তারক কহিল, জন্মানোই তো স্বাভাবিক রাখাল। রাখাল চুপ করিয়া রহিল। জবাবটা তাহার মনোপুত হইল না, বরঞ্চ মনের মধ্যে গিয়া কোথায় যেন আঘাত করিল। খানিক পরে বলিল, এরপরে দেশে থাকা আর চলল না। বজ্রবাবু কলকাতায় এসে আবার বিবাহ করলেন, সেই অবধি এখানেই আছেন। আর তুমি? রাখাল বলিল, আমিও সঙ্গে এলাম। পিসিমা তারাবার সুপারিশ করে দিলেন, বজ্র সেই হতভাগী এই বালাইটাকে জুটিয়ে এনেছিল, ওটাকে দূর করে দে। নতুন মা স্নেহের পাত্র বলে আমার পরে পিসিমা সদাই ছিলেন না। বজ্রবাবু শান্ত মানুষ, কিন্তু কথা শুনে তার চোখের কোণটা একটু রুক্ষ হয়ে উঠল। তবু শান্তভাবেই বললেন, ওই তো তার রোগ ছিল পিসিমা, আপদবালাই তো আর একটু জুটোনি, কেবল ও বেচারাকে তাড়ালেই কি আমাদের সুবিধা হবে? পিসিমার নিজেদের কথাটা হয়ে গেছে, তখন অনেক দিনের পুরনো, সে বোধ হয় আর মনে নেই। বললেন, তবে কি ওকে ভাত কাপড় দিয়ে বরাবর পুষতেই হবে নাকি? না না, ও যেখানের মানুষ সেখানে যাক,
ওর মুখ থেকে বাপ মা মেয়ের কীর্তি কাহিনী শুনুক, নিজেদের বংশ পরিচয়টা একটুখানি পাক। বজ্রবাবু এবার একটুখানি হাসলেন, বললেন, ও ছেলে মানুষ, গুছিয়ে তেমন বলতে পারবে না পিসিমা, তার বরঞ্চ তুমি অন্য ব্যবস্থা করো। জবাব শুনে পিসিমা রাগ করে চলে গেলেন, বলে গেলেন, যা ভালো বোঝো করো, আমি আর কিছুর মধ্যেই নেই। নতুন মা যাবার পরে এ বাড়িতে পিসিমার প্রভাবটা কিছু বেড়ে উঠেছিল। সবাই জানতো তার বুদ্ধিতেই এত বড় অনাচারটা ধরা পড়েছে। এতকালের লক্ষ্মীশ্রী তো যেতেই বসেছিল। নবীনবাবুর দারুণ যে কারবারের লোকসান, তার মূলেও দাঁড়ালো এই গোপন পাপ। নইলে কি এমন মতি বুদ্ধি তো নবীনের আগে হয়নি। পিসিমা বলতেও আরম্ভ করেছিলেন তাই। বলতেন, ঘরের লক্ষ্মীর সঙ্গে যে এসব বাধা, তিনি চঞ্চল হলে যে এমন হতেই হবে, হয়েছেও তাই। তারক অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কলকাতায় এসে ওদের বাড়িতেই কি তুমি থাকতে? হ্যাঁ, প্রায় বছর 10। চলে এলে কেন? রাখাল ইতস্তত করিয়া শেষে বলিল, আর সুবিধে হলো না। তার বেশি আর বলতে চাও না? রাখাল আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, বলে লাভও নেই, লজ্জাও করে। তারক আর জানিতে চাহিল না, চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। শেষে বলিল, তোমার নতুন মাঝে তোমাকে এত বড় একটা ভার দিয়ে গেলেন, তার কি? যাবে না একবার বজ্রবাবুর ওখানে? সে কথাই ভাবছি, না হয় কাল। কাল? কিন্তু তিনি যে বলে গেলেন আজ রাতেই আবার আসবেন, তখন কি তাকে বলবে? রাখাল হাসিয়া মাথা নাড়িল। তারক প্রশ্ন করিল, মাথা নাড়ার মানে? বলতে চাও তিনি আসবেন না? তাই তো মনে হয়, অন্তত অত রাত্রে আসতে পারা সম্ভবপর মনে করি নে। এবার তারক অধিকতর গম্ভীর হইয়া বলিল, আমি করি। সম্ভব না হলে তিনি কিছুতে বলতেন না। আমার বিশ্বাস তিনি আসবেন, এবং ঠিক 11টাতেই আসবেন। কিন্তু তখন তোমার আর কোনো জবাব থাকবে না। কেন? কেন কি? তার এত বড় দুশ্চিন্তাকে অগ্রাহ্য করে তুমি একটা পাও বাড়াওনি, একথা তুমি উচ্চারণ করবে কোন মুখে? সে হবে না রাখাল, তোমাকে যেতে হবে। রাখাল কয়েক মুহূর্ত তার মুখের প্রতি চাহিয়া রইল, তারপরে ধীরে ধীরে বলিল, আমি গেলেও কিছু হবে না তারও। আমার কথা ও বাড়ির কেউ কানেও তুলবে না। তার কারণ পাগল বরের পক্ষেও যেমন এক মামা কর্তা আছেন, কনের দিকেও তেমনি আর এক মামা বিদ্যমান। বজ্রবাবুর এ পক্ষের বড় কুটুম, অতি শক্তিমান পুরুষ। বস্তুত সে মামার কর্তৃত্বের বহর জানি নে, কিন্তু এ মামার পরাক্রম বিলক্ষণ জানি। বাল্যকালে পিসিমার অত বড় সুপারিশেও আমাকে নড়াতে পারেনি। এর চোখের একটা ইশারার ধাক্কা সামলানো গেল না, পুটুলি হাতে বিদায় নিতে হলো। এই বলিয়া সে একটু হাসিয়া কহিল, ভগবান জুটিয়েছেন ভালো। না ভাই বন্ধু, আমি অতি নিরীহ মানুষ। ছেলে পড়াই, রাধি বাড়ি খাই, বাসায় এসে শুয়ে পড়ি। ফুরসত পেলে অবলা সবলা নির্বিচারে বড়লোকের ফাইফরমাস কাটি, বকশিসের আশা করি নে। এসব ভাগ্যবানদের জন্যে। নিজের কপালের দৌড় ভালো করেই চেনে রেখেছি, ওতে দুঃখও নেই। একরকম সয়ে গেছে, দিন মন্দ কাটে না। কিন্তু তাই বলে মল্লভূমি ঘেঁষে দাঁড়িয়ে মামায় মামায় কুস্তি লাগিয়ে তার বেগ সংবরণ করতে পারবো না। শুনিয়া তারক হাসিয়া ফেলিল। রাখালকে সে যতটা হাবা বোকা ভাবিত, দেখিল তাহা নয়। জিজ্ঞাসা করিল, দুই পক্ষের মামা রয়েছে বলে মল্লযুদ্ধ বাঁধবে কেন? রাখাল কহিল, তাহলে একটু খুলে বলতে হয়। মামামশাই আমাকে বাড়িটা ছাড়িয়েছেন, কিন্তু তার মায়াটা আজও ঘোচাতে পারেননি। কাজেই অল্প স্বল্প খবর এনে কানে পৌঁছায়। শোনা গেল ভগিনীপতির কন্যাদায়ের শ্যালকের আরামেই বেশি বিঘ্ন ঘটাচ্ছে। এ ঘটকালেও তার কীর্তি। সুতরাং এক্ষেত্রে আমাকে দিয়ে বিশেষ কিছু হবে না, এবং সম্ভবত কাউকে দিয়েও না। পাকা দেখা আশীর্বাদ গায়ে হলুদ পর্যন্ত হয়ে গেছে, অতএব এ বিবাহ ঘটবেই। তারক কহিল, অর্থাৎ ওপক্ষের মামাকে কন্যার মায়ের কাহিনী শোনাতেই হবে, এবং তারপরে ঘটনাটা মুখে মুখে বিস্তারিত হতেও বিলম্ব ঘটবে না, এবং তার অবশ্যম্ভাবী ফলও মেয়ের ভালো ঘরে আর বিয়েই হবে না। রাখাল বলিল, আশঙ্কা হয় শেষ পর্যন্ত এমনি কিছু একটা দাঁড়াবে। কিন্তু মেয়ের বাপ তো আজও বেঁচে আছেন। না, বাপ বেঁচে নেই, শুধু বজ্রবাবু বেঁচে আছেন। তারক ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, রাখাল, চলো না একবার যাই। বাপটা একেবারেই মরেছে, না লোকটার মধ্যে এখনো কিছু বাকি আছে, দেখে আসি গে। তুমি যাবে? ক্ষতি কি?
বলবে ইনি পাত্রের প্রতিবেশী, অনেক কিছুই জানেন। রাখাল হাসিয়া বলিল, ভালো বুদ্ধি। প্রথমত সে সত্যি নয়, দ্বিতীয়ত জেরার দাপটে তোমার গোলমেলে উত্তরে তাদের ঘোর সন্দেহ হবে তুমি পাড়ার লোক, ব্যক্তিগত শত্রুতা বশে ভাঙচি দিতে এসেছো। তাতে কার্যসিদ্ধি তো হবেই না, বরঞ্চ উল্টো ফল দাঁড়াবে। তাই তো? তারক মনে মনে আর একবার রাখালের সাংসারিক বুদ্ধির প্রশংসা করিল, বলিল, সে ঠিক। আমাদের জেরাই ঠকতে হবে। নতুন মার কাছে আরও বেশি খবর জেনে নেওয়া উচিত ছিল। বেশ, আমাকে তোমার একজন বন্ধু বলেই পরিচয় দিও। হ্যাঁ, দিতে হলে তাই দেব। তারক বলিল, এ বিয়ে বন্ধ করার চেষ্টায় তোমার সাহায্য করি, এই আমার ইচ্ছে। আর কিছু না পারি এই মামাটিকে একবার চোখে দেখেও আসতে পারবো। আর অদৃষ্ট প্রসন্ন হলে শুধু বজ্রবাবুই নয়, তার তৃতীয় পক্ষেরও হয়তো দেখা মিলে যেতে পারে। রাখাল বলিল, অন্তত অসম্ভব নয়। তারক প্রশ্ন করিল, এই মহিলাটি কেমন রাখাল? রাখাল কহিল, বেশ ফর্সা, মোটাসোটা, পরিপুষ্ট গড়ন, অবস্থাপন্ন বাঙালি ঘরে একটু বয়স হলেই ওরা যেমনটি হয়ে ওঠেন তেমনই। কিন্তু মানুষটি তো বাঙালি ঘরের মেয়ে, সুতরাং তাদেরই আরও 10 জনের মতো। কাপড় গয়নার প্রগাঢ় অনুরাগ, উৎকট ও অন্ধ সন্তান বাৎসল্য, পরদুঃখে সকাতর অশ্রুবর্ষণ, দুয়ানা চারানা দান এবং পরক্ষণে সমস্ত বিস্মরণ। স্বভাবমন্দ নয়, ভালো বললেও অপরাধ হয় না। অল্প স্বল্প ক্ষুদ্রতা, ছোটোখাটো উদারতা, একটু আত্র। তারক বাধা দিল, থামো থামো, এসব কি তুমি বজ্রবাবুর স্ত্রীর উদ্দেশ্যেই শুধু বলছো, না সমস্ত বাঙালি মেয়েদের লক্ষ্য করে যা মুখে আসছে বক্তৃতা দিয়ে যাচ্ছ, কোনটা? রাখাল বলিল, দুটোই রে ভাই, দুটোই, শুধু তাৎপর্য গ্রহণ শ্রোতার অভিজ্ঞতা ও অভিরুচি সাপেক্ষ। শুনিয়া তারক সত্যই বিস্মিত হইল, কহিল, মেয়েদের সম্বন্ধে তোমার মনে মনে যে এতটা উপেক্ষা আমি জানতাম না, বরঞ্চ ভাবতাম যে রাখাল তাড়াতাড়ি বলিয়া উঠিল, ঠিক ভাবতে ভাই, ঠিকই ভাবতে, এতটুকু উপেক্ষা করিনে। ওরা ডাকলেই ছুটে যায়, না ডাকলেও অভিমান করিনে, শুধু দয়া করে খাটালেই নিজেকে ধন্য মানি। মহিলারা অনুগ্রহ করেন যথেষ্ট, তাতে নিন্দও করতে পারবো না। তারক বলিল, অনুগ্রহ যারা করেন তাদের একটু পরিচয় দাও তো শুনি। রাখাল বলিল, এইবারেই ফেললে মুশকিলে, যেটা করলেই আমি ঘাবড়ে উঠি। এই বয়সে দেখলাম শুনলাম অনেক, সাক্ষাৎ পরিচয়ও বড় কম নেই, কিন্তু এমনই বিশ্রী স্মরণশক্তি যে কিছুই মনে থাকে না, না তাদের বাইরের চেহারা, না তাদের অন্তরের। সামনে বেশ কাজ চলে, কিন্তু একটু আড়ালে এসেই সব চেহারা লেপে মুছে একাকার হয়ে যায়, একের সঙ্গে অন্যের প্রভেদ ঠাউরে পায়নি। তারক কহিল, আমরা পল্লী গ্রামের লোক, পাড়ার আত্মীয় প্রতিবেশী ঘরের 2-4টি মহিলা ছাড়া বাইরের কাউকে চিনিও নে, জানিও নে। মেয়ের সম্বন্ধে আমাদের এই তো জ্ঞান, কিন্তু এই প্রকাণ্ড শহরের কত নতুন, কত বিচিত্র। রাখাল হাত তুলিয়া থামাইয়া দিয়া বলিল, কিছু চিন্তা করো না তারক, আমি হদিশ বাতলে দেব। পাড়াগাঁয়ের বলে যাদের অবজ্ঞা করছো, কিংবা মনে মনে যাদের সম্বন্ধে ভয় পাচ্ছ, তাদেরকেই শহরে এনে পাউডার, রুজ প্রভৃতি একটু চেপে মাখিয়ে মাস 2 খান কয়েক বাছা বাছা নাটক, নোভেল এবং সেই সঙ্গে গোটা 5 চলতি চালের গান শিখিয়ে নিও। ব্যাস, ইংরেজিও জানে না, না জানুক, আগাগোড়া বলতে হয় না, গোটা 20 ভব্য কথা মুখস্থ করতে পারবে তো, তাহলেই হবে। তারপরে? তারক বিরক্ত হইয়া বাধা দিল, তারপরেতে আর কাজ নেই রাখাল, থাক। এখন বুঝতে পারছি কেন তোমার গা নেই। ওই মেয়েটির যেখানে যার সঙ্গেই বিয়ে হোক, তোমার কিছু যায় আসে না। আসলে ওদের প্রতি তোমার দরদ নেই। রাখাল সকৌতুক প্রশ্ন করিল, দরদ হবে কি করে, বলে দিতে পারো? পারি, নির্বিচারে মেলামেশাটা একটু কম করো। যা হারিয়েছ তা হয়তো একদিন ফিরে পেতেও পারো। আর কেবল এই জন্যই নতুন মার অনুরোধেই তুমি স্বচ্ছন্দে অবহেলা করতে পারলে। রাখাল মিনিটখানিক নিঃশব্দে তারকের মুখের দিকে চাহিয়া রইল। তাহার পরিহাসের ভঙ্গিটা ধীরে ধীরে মিলে আসিল। বলিল, এইবার ভুল হলো, কিন্তু তোমার আগের কথাটাই হয়তো কিছু সত্যি আছে। ওদের অনেকের অনেক কিছু জানতে পারার লাভের চেয়ে বোধ হয় ক্ষতিরই হয় বেশি। এখন থেকে তোমার কথা শুনব, কিন্তু যাদের সম্বন্ধে তোমাকে বলছিলাম তারা সাধারণ মেয়ে, 1000-এর মধ্যে 999। তার মধ্যে নতুন মা নেই, কারণ ওই যে একটি বাকি রইলেন, উনি
ওকে অবহেলা করা যায় না, ইচ্ছে করলেও না। কিসের জন্য আজ তুমি বর্তমানে যেতে পারছো না সে তুমি জানো না, কিন্তু আমি জানি। কিসের তাগাদায় ঠেলে ঠুলে আমাকে এখনই পাঠাতে চাও মামাবাবুর গহ্বরে, তার হেতু তোমার কাছে পরিষ্কার নয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর বিগত ইতিহাস শুনে, ওই যে কিনা বলছিলে তারও অমন স্ত্রীলোককে ঘৃণা করাই স্বাভাবিক। তোমার ওই মতটি আর একদিন বদলাতে হবে, ওতে চলবে না। তারক মুখে হাসি আনিয়া বিদ্রূপের স্বরে বলিল, না চললে জানাবো, কিন্তু ততক্ষণ নিজের কথা অপরের চেয়ে যে বেশি জানি এটুকু দাবি করলে রাগ করো না রাখাল। কিন্তু এ তর্কে লাভ নেই ভাই, এ থাক। কিন্তু তোমার কাছে যে আজ পর্যন্ত একটি নারীও শ্রদ্ধার পাত্রী হয়ে টিকে আছেন, এ মস্ত আশার কথা। কিন্তু আমরা ওর নাগাল পাবো না রাখাল। আমরা তোমার ওই একটিকে বাদ দিয়ে বাকি 999-এর ওপরে শ্রদ্ধা বাঁচিয়ে যদি চলে যেতে পারি, তাতেই আমাদের মতো সামান্য মানুষে ধন্য হয়ে যাবে। রাখাল তর্ক করিল না, জবাব দিল না, কেবল মনে হইল সহসা সে যেন একটুখানি বিমনা হইয়া গেছে। কি হে, যাবে? চলো। গিয়ে কি বলবে? মোটের উপর যা সত্যি তাই বলবো, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। সেই ভালো। দুই বন্ধু উঠিয়া পড়িল। রাখাল দরজায় তালা বন্ধ করিয়া যুক্ত পানি কপালে ঠেকাইয়া বলিল, দুগ্গা দুগ্গা। অতঃপর উভয়ের বজ্রবাবুর বাটির উদ্দেশ্যে যাত্রা করিল। তারক হাসিয়া করিল, আর কোনো কাজই হবে না, নামের মাহাত্ম্য টের পাবে। আজকে উপন্যাসটি প্রথম 1 ও 2 অংশ এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে 3 ও 4 অংশ পাঠ করে শোনাবো। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এই ভালো লাগায় আমার অনুপ্রেরণা। তোমরা যে এই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এতে আমি বিশেষ অনুপ্রাণিত হই এবং আমার ভিডিও করতে ভালো লাগে। ধন্যবাদ।